এবার বাংলাদেশকে নিষেধাজ্ঞা করলো আমেরিকা। ডক্টর ইউনূসকে কঠিন আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। তারপর হচ্ছে মার্কিন সরকারের যারা বিরোধিতা করতেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোন রাষ্ট্রগুলো আমেরিকা বিরোধী অবস্থান নিচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা বিরোধী একটা অবস্থান আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিত্তিতে কিন্তু হচ্ছে। সো তারা অবজার্ভ করতেছে। কি ভয়ঙ্কর দুঃসংবাদ দর্শক, দেখেন আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত। তার মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং যে কার্যক্রমগুলো চলমান আছে, প্রসেসে আছে, সব স্থগিত হয়ে গেল। বেশ কিছু দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। অর্থাৎ বাংলাদেশের কেউ আমেরিকার ভিসা এখন যদি চাই তাহলে পাবেন না। আমেরিকায় যাওয়ার আর উপায় নেই বাংলাদেশে। তবে সেটাকে বলা হচ্ছে আপাতত হোক, একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, যে কয়েকটা দেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম কেন গেল? 14 জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কেবল অভিবাসন নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে এবং এর প্রাথমিক কারণ হিসেবে পাবলিক চার্জ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং আবেদনকারীদের যাচাই বাছাই বা ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়নকে চিহ্নিত করা হয়েছে। লন্ডনের পার্লামেন্ট ভবনের করিডোরে গত সপ্তাহের শেষ দিনটা ছিল বাংলাদেশ ঘিরে সবচেয়ে সরগরম। লর্ড ব্যারোনেস আর এমপিদের এক যৌথ চিঠি যখন হোয়াইট হলে পৌঁছায়, তখন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাধ্য হন পুরো উইকেন্ডটা ব্রিফিং আর কনফারেন্স কলে কাটাতে। চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, সেটি অগ্রহণযোগ্য। এই এক বাক্যই শুধু ঢাকার রাজপথ নয়, লন্ডনের ওয়েস্টমিনস্টারের ক্যাফেটেরিয়াতেও হুঁশিয়ারি ধ্বনিত হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। 14 জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কেবল অভিবাসন নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে এবং এর প্রাথমিক কারণ হিসেবে পাবলিক চার্জ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং আবেদনকারীদের যাচাই বাছাই বা ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়নকে চিহ্নিত করা হয়েছে। দর্শক, মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই সফর বিশেষ সাফল্যমণ্ডিত ছিল বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তার সেই সফর আগে খবর ছিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে 18.5 লাখ টাকার ভিসা বন্ডের দেশের ক্যাটাগরিতে ফেলেছে। আর খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার। দর্শক, এর আগে 2021 ও 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে বাংলাদেশিদের উপর ভিসা স্যাংশন দিয়েছিল। 2021 সালে র্যাবের 7 কর্মকর্তা আর 2023 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদের উপর ভিসা স্যাংশন আরোপের কথা জানানো হয়েছিল। কিন্তু এবার সব বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, খলিলুর রহমানের সফরের পর আবার বাংলাদেশের ঠিক জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ কি বার্তা দিচ্ছে? জানতে চলুন যাচ্ছি বিশ্লেষণে। ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই খবরটি প্রকাশ করে। খবরে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিশ্বের মোট প্রায় 200টি দেশের মধ্যে 1/3 বেশি দেশ মার্কিন অভিবাসন ব্যবস্থার বাইরে চলে গেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পেক্স এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন জনগণের উদারতাকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে এবং যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন তাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের আইনি ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে কেবল সোমালিয়া, রাশিয়া, ইরান বা আফগানিস্তানের মতো দেশগুলোই নয় বরং ব্রাজিলের মতো দেশের নাগরিকরা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছেন, যাদের জন্য আগে ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মেমো অনুসারে কনসুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বর্তমানে চলমান অভিবাসী ভিসার আবেদনগুলো প্রত্যাখ্যান করেন যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনিং এবং ভেটিং প্রক্রিয়াগুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এই স্থগিত আদেশ 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং পদ্ধতিগত অবস্থান গ্রহণ করেছে। এই নজিরবিহীন নিষেধাজ্ঞার পিছনে প্রধানত দুটি কারণ কাজ করছে। প্রথমত অর্থনৈতিক নিরাপত্তা এবং দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা। মার্কিন প্রশাসনের মতে অনেক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে এসে জনকল্যাণমূলক প্রকল্পের অপব্যবহার করছে, যা মার্কিন করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বলা হয়েছে যেসব দেশে জঙ্গিবাদ বা রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেসব দেশের নাগরিকরা যাতে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্যই এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে। ফক্স নিউজ এবং অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী এই স্থগিত আদেশের কোনো নির্দিষ্ট শেষ সময়সীমা বা এক্সপায়ারেশন ডেট দেওয়া হয়নি। এটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে যতক্ষণ না মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিটি দেশের জন্য পৃথকভাবে তাদের যাচাই বাছাই পদ্ধতি এবং পাবলিক চার্জ সংক্রান্ত মানদণ্ডগুলো পুনরায় ঠিক না করছে। প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন স্ক্রিনিং পদ্ধতিগুলো আধুনিকায়ন করতে কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের কারণে ধারণা করা হচ্ছে এই স্থগিত আদেশ দীর্ঘায়িত হতে পারে। দর্শক, যে 75টি দেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাবে এদের বেশিরভাগই হয় উন্নয়নশীল দেশ অথবা এমন দেশ যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তালিকায় এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের মতোই রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতির বিস্তার এবং জঙ্গিবাদের হুমকির সম্মুখীন। মার্কিন প্রোক্লামেশনে উল্লেখ করা হয়েছে যেসব দেশে সরকার নিয়ন্ত্রণ দুর্বল সেসব দেশ থেকে অপরাধীরা জালিয়াতির মাধ্যমে প্রবেশের চেষ্টা করে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তান এই তালিকায় রয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রে দীর্ঘদিনের অস্থিতিশীলতা এবং জঙ্গিবাদের কারণে আগে থেকেই করা হয়েছে, কিন্তু পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের অন্তর্ভুক্তি নির্দেশ করে যে মার্কিন প্রশাসন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্দিহান। নাইজিয়ার বেকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এবং মিশরের রাজনৈতিক পালা বদলের পরবর্তী অস্থিরতা দেশ দুটিকে এই তালিকায় ফেলেছে। এই দেশগুলোতে শক্তিশালী নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও মার্কিন প্রশাসন মনে করছে তাদের স্ক্রিনিং প্রক্রিয়া যথেষ্ট নয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গত কয়েক বছরে জঙ্গিবাদের বিরুদ্ধে সফল অভিযানের কথা সরকার দাবি করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতা মার্কিন কর্মকর্তাদের নজর এড়ায়নি। বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকার সময় দেশের জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে, যা বাংলাদেশের এই তালিকায় থাকার অন্যতম কারণ হতে পারে। দর্শক, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গত 8 থেকে 12 জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরটি অত্যন্ত সফল হিসেবে দাবি করা হয়েছিল, কিন্তু সফরের মাত্র 2 দিন পরেই এমন নিষেধাজ্ঞার খবর আসায় সরকারের দাবি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। এমনকি উপদেষ্টা খলিলুর রহমান যখন ভিসা বন্ড থেকে ব্যবসায়ীদের অব্যাহতির অনুরোধ করেছিলেন তখন মার্কিন কর্মকর্তারা তা ইতিবাচকভাবে বিবেচনায় আশ্বাস দিয়েছিলেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু এই সফরের ঠিক পরেই ফক্স নিউজের এই রিপোর্ট ইঙ্গিত দেয় মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত বৈঠকে হয়তো নমনীয় বা সহযোগিতামূলক ভাষ্য ব্যবহার করেছেন, কিন্তু প্রশাসনের সামগ্রিক নীতি অনেক আগেই চূড়ান্ত হয়েছিল, যা জানতেনই না খলিলুর রহমান। দর্শক, যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ভিসা কড়াকড়ি বা স্যাংশন আরোপ করেছিল, তবে বর্তমানেটি স্কেল বা মাত্রার দিক থেকে নজিরবিহীন। 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং এর তৎকালীন ও সাবেক 7 জন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি ছিল গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্টের অধীনে দেওয়া একটি স্যাংশন। এর ফলে ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং তাদের সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়। এরপর 2023 সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন। এই নীতির অধীনে যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তা সে সরকারি দল হোক, বিরোধী দল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়। 2023 সালের সেপ্টেম্বরে এই নীতির বাস্তবায়ন শুরু করার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর, তবে এবার দিল সব বাংলাদেশিদের জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ভূ রাজনৈতিক ও প্রশাসনিক সংকেত। এটি কেবল একটি দেশের সমস্যা নয়, বরং মার্কিন অভিবাসন নীতির একটি বড় ধরনের পরিবর্তনের অংশ হলেও বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী সংকট তৈরি করেছে। একদিকে সবচেয়ে বড় বাজার এবং রেমিটেন্স উৎসের দেশ থেকে আসা এমন সিদ্ধান্ত উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করেন এবং এর প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অভিবাসী ভিসায় সেখানে যান। স্থগিতাদেশের ফলে নতুন করে অভিবাসন বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করবে। তবে এই ভিসা স্থগিতের পদক্ষেপ ইমিগ্রেন্ট বা অভিবাসীদের জন্য হলেও বিশেষজ্ঞরা মনে করেন নন ইমিগ্রেন্ট ভিসা যেমন স্টুডেন্টের ভিসার ক্ষেত্রেও অনেক প্রভাব পড়ে, কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা রেজিস্ট্রেশনের রেট অনেক বেড়েছে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, একদিন আগেই আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন। আজকে তার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র পেশ করার কথা।
এই ঘটনাগুলো যখন জানি তখন একদিনের মধ্যে, তার আসার একদিনের মধ্যেই আমেরিকা থেকে এক আদেশ জারি হয়েছে। সেই আদেশে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। অর্থাৎ বাংলাদেশের কেউ আমেরিকার ভিসা এখন যদি চাই তাহলে পাবেন না। আমেরিকায় যাওয়ার আর উপায় নেই বাংলাদেশের। তবে সেটাকে বলা হচ্ছে আপাতত হোক, একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, যে কয়েকটা দেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম কেন গেল? তার মানে যে এত কূটনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে, আমাদের ডক্টর খলিল তিনি বারবার ছুটে যাচ্ছেন আমেরিকাতে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, নানা রকমের আশাবাদ। এমনকি আমরা দেখেছি যে গাজাতে মার্কিন বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনী যুক্ত হয়ে সেখানে কাজ করবে, সেরকম একটা ব্যাপারেও বাংলাদেশ রাজি হয়েছে। সেটা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের মনোমালিন্য হয়েছে, এরকম খবরও চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে। সেরকম একটা পর্যায়ে কেন আমেরিকা যে দেশগুলোর ভিসা স্থগিত করে দিল সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশকে রাখলো? কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম যে সেই কথাটা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে, অর্থাৎ বাংলাদেশের ভিসা স্থগিত। বাংলাদেশ সহ অন্তত 75টা দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করে দিয়েছে আমেরিকা। এটা একটা বড় সিদ্ধান্ত। কিন্তু এই তালিকায় বাংলাদেশ ঢুকলো কেন? এই তালিকায় বাংলাদেশের অবস্থান কেন হলো? এবং আমেরিকার মিত্র হিসেবে বর্তমানে পরিচিত পাকিস্তানও কেন এই তালিকায় আছে? বাংলাদেশ এবং পাকিস্তানের নাম কেন পাশাপাশি রয়েছে? বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মিত্রতা দেখছি, পাকিস্তানের সঙ্গে আমেরিকার মিত্রতা দেখছি, আমেরিকা পাকিস্তানের ভিসা বন্ধ করছে, বাংলাদেশের ভিসাও বন্ধ করে দিচ্ছে। এরকম অবস্থা কেন হলো? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ, পাকিস্তান সহ 75 দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার 75টি দেশের জন্য সব ধরনের ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত করে দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান সহ আফগানিস্তান রয়েছে, কুয়েত রয়েছে, সোমালিয়া রয়েছে, ইরান, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিল, আরও অনেক দেশ রয়েছে। তবে সেই তালিকায় ভারতের নাম নেই। এটা একটা বড় ব্যাপার। আফগানিস্তান ভারতের মিত্র, আফগানিস্তানের নাম আছে, পাকিস্তানের নাম আছে, বাংলাদেশের নাম আছে, ইরান, রাশিয়ার নাম রয়েছে। এই ব্যাপারগুলো মেলানো খুব মুশকিল। তার মানে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে খারাপ, আমেরিকার সঙ্গেও যে খারাপ, এটা এখন একেবারে পরিষ্কার প্রতীয়মান হচ্ছে যখন কিনা আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন বাংলাদেশে অবস্থান করছেন এবং তার এই অবস্থানকে কেন্দ্র করে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গতকালকেই মার্কিন 2 কূটনীতিবিদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মিটিং করেছেন। সেখানে মার্কিন পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ ইস্যুতে কথা বলা হয়েছে। নতুন করে মার্কিন কর্তৃপক্ষ আওয়ামী লীগ ইস্যুতে যখন কথা বলছে, সেদিনই রাতে খবর আসছে যে বাংলাদেশের ভিসা বন্ধ আমেরিকাতে। ফক্স নিউজ এই তথ্যটা নিশ্চিত করেছে। ফক্স নিউজ বলছে আগামী 21 জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে এই স্থগিতের ব্যাপারটা চলবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনসুলার অফিসারদের নির্দেশ দিয়েছে তারা পাবলিক চার্জ আইনের অধীনে ভিসা আবেদনকারীদেরকে সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিময়ের উপরে বড় প্রভাব ফেলবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। এবং গণমাধ্যমেও বাংলাদেশের নাম, পাকিস্তানের নাম পাশাপাশি আলোচনা করা হচ্ছে। যখন কিনা আমরা জানতাম যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, সেই ভারতকেই আমেরিকা এবার আস্থায় এনেছে। এই তালিকায় ভারতের নাম নেই এবং সম্প্রতি ভারতেও নতুন রাষ্ট্রদূত এসেছেন দায়িত্বে বাংলাদেশের মতো, এবং তিনি সমস্ত ধরনের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন ভেঙে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পরিচয়পত্র পেশ করার আগেই ভারত মার্কিন সম্পর্কে মন্তব্য করে বসেছেন এবং তিনি বলেছেন আমেরিকার কাছে সব থেকে বড় বন্ধুর নাম হচ্ছে ভারত। এই ঘটনাগুলো আমাদের উপমহাদেশের রাজনীতি অনেকভাবে সেই রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। এবং সাম্প্রতিককালে ইরানে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে ইরান, রাশিয়ার সাথে বাংলাদেশ এবং পাকিস্তানকে জুড়ে দেওয়া, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক, বন্ধুত্ব, এগুলোতে আবার ফাটল ধরল কিনা, ভারতের সঙ্গে নতুন বন্ধুত্বের কৌশলে, সেটা এখন একটা বড় ব্যাপার। দর্শক, তাহলে আমাদের সরকার কি করছে? আমাদের সরকার এত যে স্বপ্ন দেখালো, সেই স্বপ্নের মধ্যে মার্কিনীদের নিয়েও একটা বড় স্বপ্ন রয়েছে। মার্কিনীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য বেশি দামে গম কেনার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেছে অলরেডি। বোয়িং কেনার অর্ডার দিয়েছে। সেই সব ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে আদতে?
দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। লন্ডনের পার্লামেন্ট ভবনের করিডোরে গত সপ্তাহের শেষ দিনটা ছিল বাংলাদেশ ঘিরে সবচেয়ে সরগরম। লর্ড ব্যারোনেস আর এমপিদের এক যৌথ চিঠি যখন হোয়াইট হলে পৌঁছায়, তখন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাধ্য হন পুরো উইকেন্ডটা ব্রিফিং আর কনফারেন্স কলে কাটাতে। চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, সেটি অগ্রহণযোগ্য। এই এক বাক্যই শুধু ঢাকার রাজপথ নয়, লন্ডনের ওয়েস্টমিনস্টারের ক্যাফেটেরিয়াতেও হুঁশিয়ারি ধ্বনিত হচ্ছে। কারণ ব্রিটিশ সংসদে বাংলাদেশ নিয়ে এত কঠোর ভাষা গত এক দশকে আর ব্যবহার হয়নি। ব্রিটিশ হাইকমিশনার ঢাকায় ইতিমধ্যে ডেমোক্রেসি প্যাক নামে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের 90 দিন আগে সব দলের সঙ্গে সংলাপ, ইউএন মনিটরিং টিম আর মিডিয়া অ্যাক্সেস গ্যারান্টি। ইউএন মনিটরিং টিম আসছে না, সব দলের সঙ্গে সংলাপ হয়নি, 90 দিন শেষ হয়ে গেছে, আছে মাত্র 30 দিন। মিডিয়া অ্যাক্সেসের অবস্থা তো বুঝতেই পারছেন। দ্বিতীয়ত, ফরেন অফিস একটি ম্যাগনিটস্কি লিস্ট প্রস্তুত করেছে, যেখানে নির্বাচন বানচালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে। তৃতীয়ত, ব্রিটিশ পার্লামেন্টে আগামী মাসে একটি অ্যাডজার্নমেন্ট ডিবেট হবে, যেখানে সরকারকে বাধ্য করা হবে অবস্থান স্পষ্ট করতে। এই 3 ধাপই ইউনূস সরকারের জন্য চাপ বাড়াচ্ছে, কারণ ব্রিটেন যদি নির্বাচনকে ফ্লড বলে, অর্থাৎ অগণতান্ত্রিক বলে ঘোষণা করে, তবে ইউরোপীয় ইউনিয়নও পিছু ছাড়বে না, আর যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি সামিটে বাংলাদেশের নাম। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে। আপনারা সেটা জানেন। সরকার বলছে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবে। সময় যত ঘনিয়ে আসছে, ভেতরের রাজনীতির চাপে পাশাপাশি বাইরের দৃষ্টি, মানে বিদেশের দৃষ্টি ততই তীক্ষ্ণ হচ্ছে। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে আসা সাম্প্রতিক বার্তাটি আর কূটনৈতিক ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কার্যত একটি বৈধতা পরীক্ষার নোটিশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের কয়েকজন সংসদ সদস্যের যৌথ বিবৃতি দেখিয়ে দিয়েছে, নির্বাচন শুধু তারিখে হয় না, হয় পরিবেশ, অংশগ্রহণ এবং আস্থায়। এই তিনটির কোনো একটি যদি নড়বড়ে হয়, তাহলে ভোট কাগজে কলমে সম্পন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্র সেখানে গ্রহণযোগ্য হয় না এবং নির্বাচনটাও গ্রহণযোগ্য হয় না। বিবৃতিটি প্রকাশিত হয়েছে হাউস অব কমন্সের ব্যানারে। স্বাক্ষর করেছেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস লো এমপি স্বাক্ষরে। এটি কোনো আনুষ্ঠানিক সরকারি নীতিপত্র নয়, কিন্তু ভুল হবে এটিকে হালকাভাবে নেওয়া। ব্রিটিশ রাজনীতিতে এমন বিবৃতি সাধারণত বড় সিদ্ধান্তের আগে মাঠ প্রস্তুতের মতো কাজ করে। এখানে ভাষা ছিল পরিমিত, কিন্তু ইঙ্গিত খুব কড়া। অংশগ্রহণহীন, বিধিনিষেধ নির্ভর ও নিয়ন্ত্রিত কোনো নির্বাচন আধুনিক গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন এই বিবৃতিদাতা এমপিরা। এই বক্তব্যের কেন্দ্রে রয়েছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রশাসন বা ইউনূস সরকারের ভূমিকা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকার আসলে অস্থির রাজনৈতিক বাস্তবতায় একটা দায়িত্ব নিয়েছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। অনির্বাচিত একটি কাঠামো যদি রাজনৈতিক প্রতিযোগিতার পরিসর সংকুচিত করে দেয়, দলীয় কার্যক্রমে প্রশাসনিক বাধা তৈরি করে, কিংবা নাগরিক অধিকারকে নিরাপত্তার অজুহাতে চেপে ধরে, তাহলে তার নৈতিক শক্তি দ্রুত ক্ষয় হতে শুরু করে, যেটা ইউনূসের ইতিমধ্যে হয়ে গেছে। যুক্তরাজ্যের এমপিরা মূলত এই জায়গাটিতেই আঙুল রেখেছেন। তাদের বক্তব্য কোনো দলকে সমর্থন নয়, আছে প্রক্রিয়ার মানদণ্ডের কথা, সমান সুযোগ, আইনের শাসন, সকল দলের অংশগ্রহণ এবং একটি ইনক্লুসিভ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন, ভোটারদের স্বাধীনতার কথা। ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো শুধু রূপরেখা দিয়েছি, নির্বাচন কমিশন তো স্বাধীন। কিন্তু ব্রিটিশ সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছেন, স্বাধীন কমিশন কি সত্যিই স্বাধীন যখন প্রধান একটি দলের নিবন্ধন বাতিলের সুপারিশ আসছে সরকারি বিজ্ঞপ্তিতে? নির্বাহী ক্ষমতা বলে। তারা আরো বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে 60% ভোটার প্রতিনিধিত্বহীন হয়ে যাবে এই নির্বাচন। এটি ডেমোগ্রাফিক সুইসাইড। এই যুক্তিটি ব্রিটিশ রাজনীতিতে কাজ করে, কারণ লন্ডনে বসবাসকারী বাংলাদেশি ডায়াসপোরার বড় অংশই আওয়ামী লীগ সমর্থক, আর তাদের ভোটে অনেক আসনে লেবার কনজারভেটিভ লড়াইয়ের ভারসাম্য নির্ধারিত হয়। যৌথ বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে কনজারভেটিভ, লেবার আর লিবারেল ডেমোক্র্যাট 3 দলেরই প্রভাবশালী সদস্যরা রয়েছেন। প্রীতি প্যাটেল, রুশনারা আলী, ব্যারোনেস কুটি, এই নামগুলো বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচক মণ্ডলীর কাছে খুব পরিচিত। আবার ব্রিটিশ ভোটারের কাছেও নিরাপত্তা, অভিবাসন, বাণিজ্য প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। তারা একযোগে বলছেন যে ঢাকায় যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন হতে যাচ্ছে, সেটি যদি নিজের পছন্দের দলগুলোকে মাঠে রেখে বাকিদের বাইরে রাখে, তবে সেটি হবে সিলেক্টিভ ডেমোক্রেসি, যা গণতন্ত্রের মুখোশ পরা একদলীয় নিয়ন্ত্রণ মাত্র। এই বক্তব্যের পেছনে তাদের যুক্তি খণ্ডন করার মতো নয়, বরং তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে বিষয়ে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কথা তারা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন ব্রিটিশ পার্লামেন্টেও প্রস্তাব উঠেছিল এই ইলেকশনকে স্বীকৃতি না দেওয়ার। সেই অভিজ্ঞতা থেকে তারা জানেন, অর্ধেক দল যখন মাঠে থাকে না, তখন ভোটের পরিমাণ 50% নিচে নেমে আসে, আর ফলাফলকে কেউ মানে না। ফলে দেশটির রাজনৈতিক সহিংসতা বাড়ে, শরণার্থীর চাপ বাড়ে, আর ব্রিটেনের অভিবাসন নীতিও চাপে পড়ে। সুতরাং তাদের দাবি, আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমাদের নাগরিক স্বার্থ উপেক্ষা করতে পারি না আমরা। বিবৃতিতে সবচেয়ে ধারালো অংশটি হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার, বিচার ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যমের উপর চাপ। এই 3টি শব্দ ব্রিটিশ আইন প্রণেতাদের কাছে একটা রেড ফ্ল্যাগ, কারণ লন্ডনে
বসে তারা প্রতিদিন বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে শুনছেন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কেউ কেউ কারাগারে, কেউ কেউ আবার আত্মনির্বাসনে। হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটি সাম্প্রতিক এক সভায় একজন ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক সরাসরি বলেছেন, আমি লন্ডনে বসে লিখছি কিন্তু আমার পরিবার ঢাকায় হুমকি পাচ্ছে। এই সাক্ষ্য যুক্তরাজ্যের আইন প্রণেতাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তারা নিজেরাও 2017-18 সালে রুশ গুপ্তচর বিষয়ে একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। ফলে মিডিয়া ফ্রিডম শব্দটা তাদের কাছে আর কূটনৈতিক শিষ্টাচার নয়, ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন। আরেকটি শব্দ মাইনরিটি পারসিকিউশন বা সংখ্যালঘুর উপর নির্যাতন, যা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সরাসরি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার ঘটনা শুধু ধর্মীয় সহিংসতা নয়, এটি একটি রাজনৈতিক স্ট্র্যাটেজি যাতে নির্দিষ্ট একটি সম্প্রদায় ভোট কেন্দ্রে না যায়। এই বক্তব্যের পেছনে তার হাতে আছে 2025 সালের ডিসেম্বরের তথ্য, 51টি সংখ্যালঘু নিপীড়নের ঘটনা, যার মধ্যে 10টি খুন, মন্দিরে আগুন, ধর্ষণের চেষ্টা, অনেক কিছু। এই সংখ্যাগুলো ব্রিটিশ হোম অফিসের রিপোর্টে স্থান পেয়েছে, কারণ যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনাকারী অনেকেই এই হামলার সরাসরি সাক্ষী। ফলে প্যাটেলের দাবি ব্রিটেনকে এখনই অ্যাকশন নিতে হবে, ট্রাভেল ব্যান, অ্যাসেট ফ্রিজ আর জেনেভা কনভেনশন অনুযায়ী স্যাংশন, যাতে দায়ী ব্যক্তিরা লন্ডনের বাড়ি কিনে নিরাপদ জীবন কাটাতে না পারে। এই তোলপাড় শুধু মানবাধিকারের প্রশ্ন নয়, বরং বাণিজ্যের স্বার্থেও। ব্রিটেন বাংলাদেশ থেকে বছরে প্রায় 4 বিলিয়ন পাউন্ডের পোশাক আমদানি করে, যা টেস্কো, প্রাইমার্ক, নেক্সটের দোকানে মেড ইন বাংলাদেশ ট্যাগ হিসেবে শেষ হয়। যদি নির্বাচন ঘিরে বড় ধরনের অস্থিরতা হয়, তবে সাপ্লাই চেইন ব্যাহত হবে, দাম বাড়বে আর ব্রিটিশ ভোটারও ক্ষুব্ধ হবেন। এই কনজারভেটিভ এমপিরা বলছেন, এমপি বলছেন, ডেমোক্রেসি ইজ গুড ফর বিজনেস। লেবার পার্টির নেতারা আবারও বলছেন যে ইফ ইউ ওয়ান্ট স্ট্যাবিলিটি ইউ নিড ইনক্লুশন। দুই দলের ভাষা ভিন্ন কিন্তু বার্তা এক। নির্বাচনে সব দল না থাকলে ব্রিটিশ বাজারেও তার প্রভাব পড়বে, এবং অর্থাৎ ব্রিটেন এটাকে সমর্থন করবে না, ব্রিটেনের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। অংশগ্রহণহীন নির্বাচনের প্রথম শিকার হয় ভোটার আস্থা। একটি দল বা জোট যখন বাইরে থাকে, তখন শুধু দল নয়, তাদের সমর্থক কোটি নাগরিক কার্যত বঞ্চিত হয়। বঞ্চিত নাগরিক মানে নিষ্প্রাণ ব্যালট, আর নিষ্প্রাণ ব্যালট মানে এমন ফলাফল যা টেকসই হয় না। ওয়েস্টমিনস্টারের উদ্বেগ এখানেই। তারা জানে রাজনৈতিক বর্জন শেষ পর্যন্ত রাস্তায় ক্ষোভ, বাজারে অস্থিরতা ও কূটনীতিতে শীতলতা ডেকে আনে। নির্বাচন যদি প্রতিযোগিতার বদলে প্রদর্শনী হয়ে ওঠে, তার খেসারত দেয় পুরো দেশ, জনগণ। এই উদ্বেগ কেবল নীতিগত নয়, অর্থনৈতিকও। যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদার, তাদের রিটেইল চেইনে বাংলাদেশের পোশাক শ্রমিকদের ঘাম লেগে থাকে। তাই তারা রাজনীতির স্বাস্থ্যকে সরাসরি সাপ্লাই রিস্ক হিসেবে দেখে। অস্থিতিশীল নির্বাচন মানে অর্ডার বাতিলের আশঙ্কা, বিমা খরচ বৃদ্ধি, বন্দরের জট, ব্র্যান্ড চুকি। এই বাস্তব হিসেবেই লেবার এবং কনজারভেটিভ দুই ধারার এমপিদেরই একই সুরে কথা বলতে বাধ্য করেছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখানে নৈতিকতার পাশাপাশি বাণিজ্যিক ঝুঁকিও। বিবৃতিতে নাগরিক অধিকার এবং আইনের শাসন নিয়ে স্পষ্ট উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার অভিযোগ, বিচার ব্যবস্থার ধীরগতি, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের উপর চাপ, তাদেরকে জেল থেকে মুক্ত করা, এসব বিষয়ে তারা বিশ্বাসযোগ্য প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। এখানে রাষ্ট্রের পরীক্ষা একটাই, ন্যায় বিচার দৃশ্যমান কিনা। জামিনে বৈষম্য হচ্ছে, রিমান্ডের শাস্তিমূলক ব্যবহার হচ্ছে, বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে, আদালত বসছে না জামিন শুনানির জন্য। এই সমস্যাগুলো কাটাতে না পারলে নির্বাচন সংক্রান্ত আশ্বাসগুলো কসমেটিক একটা ব্যাপার শোনাবে। অনেকে প্রশ্ন তুলেন যে বিদেশিরা কেন আমাদের ভোট নিয়ে কথা বলবে। বাস্তবতা হলো সার্বভৌমত্ব এখন আর 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। রেমিটেন্স, বাজার, প্রযুক্তি, নিরাপত্তা সবই বৈশ্বিক জালে বাঁধা। এই জালে যারা একসাথে থাকে, তাদের উদ্বেগ উপেক্ষা করলে খরচ দিতে হয় অর্থনীতি এবং কূটনীতিতে। যুক্তরাজ্যের বার্তা তাই হস্তক্ষেপ নয়, বরং আগাম সতর্কতা। সবচেয়ে বড় কথা হলো নির্বাচনের আগেই যখন ব্রিটিশ এমপিরা বলছেন নির্বাচন অগণতান্ত্রিক এবং অগ্রহণযোগ্য, তাহলে নির্বাচন হওয়ার পরে যে সরকারটি গঠিত হবে তাদের উপর এর আচর কতটুকু পড়তে পারে ভাবুন একবার। আমার তো মনে হয় ইউনূসের নয়, তারেক রহমান তথা বিএনপির এই বিষয়টি ভেবে দেখা উচিত বেশি করে। কারণ ইউনূস তো তারেক রহমানের ঘাড়ে তার সকল অপকর্মের বোঝাটি চাপিয়ে দিয়ে কেটে পড়ার তালে আছে, আর তার নাম দিয়েছে নির্বাচন। বিএনপি বা তারেক রহমান যদি এই রাজনীতিটা না বোঝেন, তাহলে তো তাদের রাজনীতিরও ইতি ঘটতে যাচ্ছে ইউনূসের হাতেই। ভেবে দেখুন কি করবেন। ব্রিটেন এই নির্বাচন মানবে না, সেটা স্পষ্ট। সুতরাং নির্বাচনটা হতে দেবেন কিনা তারেক রহমান এবং বিএনপি ভেবে দেখতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।